ভারত কি বাংলাদেশকে আক্রমণ করতে চায়? ভারতের ত্রিনয়ন। এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। ইদানিং আমরা লক্ষ্য করছি ভারতের গণমাধ্যমে বেশ কিছু শোরগোল শুরু হয়ে গেছে বাংলাদেশকে নিয়ে। তারা হিন্দু কার্ড খেলছেন, অথচ বুঝতেই পারছেন না যে তাদের হাতে হিন্দু কার্ডটা আর নেই। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে অবস্থায় বিরাজ করছে তাতে হিন্দু তথা অমুসলিম সম্প্রদায় যারা আছেন তারা নিরাপদে আছেন এবং তাদের সুরক্ষার জন্য এমনকি আমাদের ছাত্র সমাজের যারা পুরোধায় ছিলেন অর্থাৎ বিপ্লবে তারা পর্যন্ত সেখানে কাজ করছেন। আর্মি তো আছে, কিন্তু তবু কেন এই অপপ্রচার? এখানে দুই একটা ছোটখাটো ঘটনা যে ঘটেনি তা না, ঘটছে না তা না, কিন্তু দেখতে হবে তার প্রেক্ষিত কি, এটা বিচার করতে হবে। যেমন কদিন আগে উৎসব মন্ডল বলে একটা ছেলে ও 18 বছর বয়স হবে হয়তো, এই ছেলেকে কিছু লোক মানে সেই ডেপুটি কমিশনার অফিসে তাকে মারধর করে। তো মারধর করে রটে গেল মিডিয়াতে, যে আমাদের এখানে না, সেই ভারতের মিডিয়াতে রটে গেল যে ছেলেটাকে মেরে ফেলা হবে, তাকে মারা হয়। এবং আমি বলেছি একটু আগেই যে এই এই যে শাস্তি দেওয়াটা এইভাবে, এটা কখনোই গ্রহণযোগ্য না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ছেলেটি আমাদের প্রফেট, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে পোস্ট দেয়। এখন ব্যাপারটা হলো যে এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু। অনেক মানুষ এটাকে সহ্য করতে পারে না, এমনকি অনেক ধর্ম, হিন্দু ধর্মেও যদি কেউ তাদের ধর্ম নিয়ে কিছু বাজে কটূক্তি করে, বাজে কথা বলে, অনেকে সহ্য করবেন না। এখন আমরা দেখি এটা কিন্তু এই যে হিন্দু বলে না যে এই উৎসব মণ্ডলকে মানে তাকে যে শারীরিকভাবে লাঞ্ছনা করা হচ্ছে, এটা হিন্দু বলে না। কারণ আমরা যদি একটু পেছনে ফিরে যাই দেখব যে স্বাধীনতার পরেই আমাদের কবি দাউদ হায়দার তিনি লেখা লিখেছিলেন যেখানে ধর্ম সম্পর্কে, ধর্মকে, ধর্মের বিরুদ্ধে, আমাদের ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন শেখ মুজিবুর রহমানের সময়। এবং তখন তাকে তার উপর শারীরিক নির্যাতন করা হয়, তাকে জেলে পাঠানো হয়, তার এক আত্মীয়কে মৃত্যুবরণ করতে হয়, তার ঘর বাড়ি, পৈতৃক ভিটে বাড়ি সব পুড়ে ছারখার করে দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত তাকে জার্মানিতে তাকে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। এখন এই দাউদ হায়দার তো হিন্দু না, তো মুসলমান। এবং তখন তো এই মিডিয়ার যে ব্যক্তিত্ব আছেন ভারতের, তারা কোথায় ছিলেন? তারা তো প্রতিবাচ্য করেননি, কোনো কেউই করেননি, কেউ বলেননি যে এটা অন্য হচ্ছে বা মানে তাকে এটা করা হচ্ছে, এগুলো তো কেউ বলেন নাই। অথচ আজকে এই ব্যাপারে বলছে যে দেখো 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 বাংলাদেশে হিন্দুদেরকে মেরে ছারখার করে। এবং এবং দুঃখজনক বিষয় হলো যে আমাদের এখানকার কিছু মানুষ আছে, তথাকথিত সাংবাদিক, যারা ওই ভারতীয় মিডিয়ার সঙ্গে সুরে তাল মিলিয়ে কথা বলছে। এক ভদ্রলোক, আমরা অনেকেই হতে চিনি তাকে, সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ব্রিটস এর সম্পাদক। তিনি তিনি এক ইন্টারভিউয়ে বলছেন যে বাংলাদেশে আইএস এসছে, আইএসএস এবং আইএসআই অর্থাৎ পাকিস্তানি যে গুপ্তচর সংস্থা, তাদের লোক ঢুকে গেছে এবং প্রফেসর ইউনূসের উপর এরা সব ভর করেছে এবং হিন্দুরা এখানটায় নির্মম অত্যাচারের শিকার হয়েছে এবং এখনো হচ্ছে। এই অসত্য কথাগুলো প্রচার করছে, অথচ আমাদের এই বাংলাদেশের থেকেই এইগুলো আমরা তার বিরুদ্ধে কোনো কাজ করি। আমার খুব খারাপ লেগেছে যে এই লোকটি কিভাবে মুক্তভাবে বসবাস থাকতে পারে, তাকে জেলে পড়ানো হচ্ছে না কেন? কারণ আমি বলছি না এটা যে মানুষ কথা বলবে, কথা বলার জন্য যে তাকে কোনো শাস্তি দিতে হবে তা না। বাক স্বাধীনতা রয়েছে এবং তার জন্য আমরা আমরা ফাইট করেছি। আমাদের এই ছাত্ররা তারা তার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে বাক স্বাধীনতার জন্য। কিন্তু বাক স্বাধীনতা বলতে এইটা না যে আমাদের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মিথ্যা কথা বলে
অন্য দেশের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে সে তার নিজস্ব কোন এজেন্ডা যে থাকে সেটা বাস্তবায়ন করবে, এটা রাষ্ট্রদ্রোহিতা, তার বিচার হওয়া উচিত। এরপর আরেকটা ব্যাপারে আমরা দেখেছি যে সেখানেও সেই জিনিসটা তুলে ধরছে মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়াতে। সেটা হলো যে চিঠি, চিঠিতে ওরা বলছে যে রেশাল প্রোফাইলিং করা হচ্ছে। সুহাস চাকমা বলে এক ভদ্রলোক, তিনি এটা নিয়ে এই ইস্যুটা নিয়ে ইউএন এর যে রাপার্টওয়ার আছে তাদের কাছে তিনি একটু লিখেছেন, কমপ্লেন করেছেন। তিনি বলেছেন যে উনি বলছেন যে দেখেন, কাগজও দেখিয়েছেন, সেখানে বলা হয়েছে, বেশ করে এটা পার্টিকুলার মিনিস্ট্রি থেকে, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসছে, সেখানে কতজন জয়েন্ট সেক্রেটারি লেভেলে, তার উপরে কে কে কতজন হিন্দু আছেন, ব্যাস। এখন এ নিয়ে কোনো ক্ষতিও দেখলো না। কি কারণে এই জিনিস চিঠিটা আসলো, কোথেকে আসলো, why in particular from a particular ministry? আরো তো অনেক মিনিস্ট্রি আছে, আরো তো অনেক সংস্থা আছে, সেখান থেকে যায়নি, ওই বস্ত্র মন্ত্রণালয় থেকে এসে কি কারণে এসছে, এই জিনিসগুলো কিন্তু তারা না দেখেই চিৎকার শুরু করে দিয়েছে। এবং ওই যে বললাম সুহাস চাকমা, সে তো মানে একেবারে বলেছে বাংলাদেশ গেল গেল গেল, হিন্দুরা সব শেষ। এই যে এটা অবশ্যই বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে। এই জিনিসটা হলো যে কদিন পরে যে দুর্গাপূজা আসছে, হিন্দুদের একটা বড় বৃহৎ বাংলাদেশে, এই কাকে কাকে রাষ্ট্রীয় পর্যায়ে দাওয়াত করা যায়, মানে সেই সমস্ত হিন্দুদেরকে মানে ডাকা, অর্থাৎ আরো অনেকে ডাকবে, কিন্তু হিন্দুদের, যেহেতু হিন্দুদের এটা একটা প্রোগ্রাম, তাদের একটা বড় ফেস্টিভ্যাল, সুতরাং তাদেরকে ডাকা হবে। আচ্ছা, এটা যদি মানে হিন্দুদের বিরুদ্ধাচারণ করা হতো, তাহলে ওয়াই জয়েন্ট সেক্রেটারি লেভেল, আরো তো হিন্দু আছে, এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকলো না তারা, এবং সেটা নিয়ে এসে ইউএনএতে দৌড়দৌড়ি করছে। এটা বলে দিয়েছে যে এটা আসলে উদ্দেশ্যটা ছিল যে আমরা তাদেরকে পুজোতে দাওয়াত করব। এখন এই চিঠিটা কেন, এটা আমাদেরও প্রশ্ন করা আছে, নিজেদের কাছে খোঁজ নেওয়া উচিত, কেনই বা এতগুলো মন্ত্রণালয় থাকতে সেই বস্ত্র, পাট বস্ত্র মন্ত্রণালয় আসলো, যেখানে আমরা জানি যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সাহেব। আরেকটা ব্যাপারটা হলো যে এই চিঠিটা উনি লিখে ওখান ওই মন্ত্রণালয় থেকে এসছে, এটার কারণ হলো যে প্রেসিডেন্টের ওখান থেকে একটা ডিরেক্টিভ, একটা মানে অর্ডারের মতো একটা আদেশ এসছে, যে চিঠি এসছে যে তোমরা এই জিনিসগুলো জোগাড় করে দাও। এখন প্রশ্ন হলো প্রেসিডেন্ট ওখান থেকে আসতেছে কেন, প্রেসিডেন্ট হয়তো দাওয়াত করবে, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই সময় একটা সময় একটা এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা জানি আনফর্চুনেটলি বর্তমান প্রেসিডেন্ট সাহেব, আমি তাকে কিছু বলছি না, কিন্তু তিনি যে শেখ হাসিনার প্রিয় পাত্র, আমরা জানি তিনি তার পা ছুঁয়ে সালাম করার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করে তিনি নিজে বলেছিলেন। তো তিনি রয়ে গেছেন, এবং সেখান থেকে যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি এই চিঠিগুলো লেখা হয়, তাহলে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ আমি একটু আগে বলছিলাম যে ভারতের ত্রিনয়নের কথা। ত্রিনয়নটা হচ্ছে তিনটা চোখ, এক চোখে ভারত, বাংলাদেশের যে ভারতের নীতি, এক চোখে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ঠিক নর্মাল স্বাভাবিকভাবে এগিয়ে নিতে চায়, যেটা ডিপ্লোম্যাটিক ইয়েতে লেভেলে, চ্যানেলে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে যদি সমস্যা থাকে সেটা নিয়ে বলা, এবং তার একটা চাওয়া, এইভাবে এগিয়ে নিতে চায়, যেটা অন্যান্য দেশেও করা 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 হয়। আর একটা চোখে, আমাদের সাধারণত দুটো চোখ, তো ভারতেরও দুটো চোখ, আর একটা চোখে সে কি করে, দেখছে যে কি করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, এবং কারা কারা এই ব্যাপারে সহযোগিতা করতে পারে তাদেরকেও একটু সিলেক্ট করা যায় কিনা, এবং সব ভারত তো নিজে করবে না, তার রকে দিয়ে স্পেশালি এটা কাজ করাবে, তো করে কিছু একটা গন্ডগোল পাকিয়ে দিয়ে, এবং সুবিধা মতো সময় ভারতের অনুগত সরকারকে বসিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে ভারতের
দ্বিতীয় চোখ, এই দুটো চোখে চলছে, মানে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সঙ্গে এই দুটো চোখ দিয়ে সে বাংলাদেশকে বুঝছে। কিন্তু ইতিমধ্যে একটা তৃতীয় চোখ গুজিয়েছে, তৃতীয় চোখ, তৃতীয় নয়ন, 3 নম্বর চোখ। এই চোখটা হলো বাজ পাখির চোখ, হকিস আই। এই চোখ দিয়ে সে বাংলাদেশকে কি করে থাবা দিয়ে ধরা যায়। এখন এটাও সে আমরা বলছি সামরিক শক্তির ব্যাপার। এখন ঘটনাটা হলো যে এই প্রশ্নটা সে এটা সম্ভাব্যতা সম্পর্কে আমার সন্দেহ আছে, কিন্তু প্রশ্নটি উঠেছে দুটো কারণে। একটা হলো যে কদিন আগে ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি তার সেনাপতিদের সঙ্গে দেখা করে তাদেরকে বলেছিলেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কেন? কার সঙ্গে লাগছে? চীন তো, চীনের সঙ্গে তো যুদ্ধ লাগছে না, আমরা কোনো সেই নমুনা দেখছি না, কোনো রকম আভাস পাচ্ছি না। তাহলে অনেকেই মনে করছেন নিশ্চয়ই এটা বাংলাদেশকে ভয় দেখানোর জন্য বা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা। আরেকটা মহলে চিন্তা হলো যে মনে করেন যে এরকম নরেন্দ্র মোদী তো এমন একটা সময় তিনি শাসন আছেন যখন তার জনপ্রিয়তা একেবারে নিচে চলে গেছে। আমরা গত ইলেকশনের রেজাল্টের খবর জানি। তো এখন কিছু যুদ্ধ এই জাতীয় কিছু বাঁধিয়ে যদি তার জনপ্রিয়তাটাকে পুনরুদ্ধার করা যাবে, একটু তার স্কেলটা, মাত্রাটা কিন্তু উপরের দিকে তোলা যায়। এই এই দুটো কারণে হয়তো তারা এই যে 3 নম্বর চোখটা গজিয়েছে, এটা বাংলাদেশের বিরুদ্ধে আর কি, এটা অনেকে মনে করছে। আমরা একটু জানি যে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধের ভয় কিন্তু ভারত অনেক আগেও দেখিয়েছিল। বিডিআর বিদ্রোহের ঠিক সেই সময়ে ভারত সৈন্য পাঠাবে বলে ভয় দেখিয়েছিল বাংলাদেশে, এবং এরপর ওই গত জানুয়ারি নির্বাচন কিছুদিন আগেও এরকম একটা ভয় দেখিয়েছিল। তো এখন এটাও হতে পারে যে এটা ভয় দেখানো খেলা। ভারত একটা, আমরা জানি, বিশাল দেশ, বড় শক্তি। এটা এখানে ওয়ার্ল্ডে, এই বিশ্বে সে শক্তিধর রাষ্ট্রের মধ্যে চতুর্থ, যত শক্তিধর রাষ্ট্র আছে তার মধ্যে ভারত চতুর্থ। বাংলাদেশ অবশ্য এই সাউথ এশিয়াতে, অর্থাৎ দক্ষিণ এশিয়াতে তৃতীয়, কিন্তু সারা বিশ্বে এটা 37তম, সম্ভবত 37তম এটা হবে আর কি। আর এখানে এটা বাংলাদেশে যে আমাদের আর্মি, তারা, অর্থাৎ সৈন্য, তারা 2.5 লাখের মতো আর কি, যারা এর 6 গুণ বেশি, অর্থাৎ তার 14 লাখ, তার উপরে হচ্ছে ভারতে। ভারতের তো আমরা জানি আণবিক শক্তি ভারতের আছে, নিউক্লিয়ার বোম আছে, এছাড়া দুটো তার নৌবহর আছে, এবং বিশাল দেশ আমরা জানি। এখন ভারত, এটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার। ভারত যদি যুদ্ধ করতে চায় বা যুদ্ধ শুরু করে, তাহলে কি হতে পারে? একটা সহজ ভাবে বলা যেতে পারে যে ভারত গিলে ফেলবে, বাংলাদেশ নিয়ে নেবে। কিন্তু ব্যাপারটা এত সোজা না, সমীকরণে অনেক ফ্যাক্টরকে আনতে হয়। প্রথম, ভারত কি পারবে তার পাকিস্তান এবং চীনের বর্ডারকে অরক্ষিত রেখে তার সমস্ত সৈন্যকে এদিকে আনতে? ভারত কি চাইবে যে মানে বাংলাদেশের সঙ্গে সঙ্গে অন্যান্য তার রাজ্যে একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশ আক্রমণ করার পরে নৈরাজ্য সৃষ্টি হোক? সেভেন সিস্টার্স আছে, আরো রাজ্য আছে যারা সেপারেটিস্ট মুভমেন্ট করছে, অর্থাৎ যারা বেরিয়ে আসতে যাচ্ছে, একসঙ্গে যদি শুরু হয়ে যায় তখন কি করবে? আমরা বলছি না যে বাংলাদেশের জন্য চীন বা পাকিস্তান মানে আমাদেরকে সাহায্য করে, আমরা তাকাচ্ছি না, করলে করবে, না করলে নাই। আর নিউক্লিয়ার পাওয়ারের কথা, আণবিক বোমা, এটা অচল হয়ে গেছে এই বিশ্বে এখনকার ওয়ারফেয়ারে।
এখন ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার হচ্ছে, এখানে এখানে এর কোনো ভূমিকাই নেই এই নিউক্লিয়ার পাওয়ার। আমরা জানি আহ, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ তো সেই ব্যাপার। তাহলে ভয় কিসের? ভয় দেখানো কেন? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটা জাতি যদি ইউনাইটেড থাকে, এক হয়ে থাকে, তাদের মধ্যে ঐক্য থাকে, তাহলে সেই জাতিকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। আবার দেখা হবে।